আমরা এতদিন ভাবতাম স্পিরিচুয়ালিটি এবং সায়েন্স এই দুটো সম্পূর্ণ আলাদা, এদের মধ্যে কোনো কানেকশন নেই। একজন ব্যক্তির মধ্যে এই দুটো বৈশিষ্ট্য পাশাপাশি থাকতে পারে না, যে একটা ব্যক্তি স্পিরিচুয়াল আবার সায়েন্টিফিক, যতক্ষণ না এই মানুষটির কথা আমরা জানতে পারি। ইনি একই সুতোর মধ্যে স্পিরিচুয়ালিটি, সায়েন্স, রিলিজিয়ান এবং প্রেয়ার সবগুলোকে একই সুতোর মধ্যে গেঁথে দিয়েছেন। ইনি একধারে একজন সায়েন্টিস্ট যিনি সায়েন্সে বিশ্বাস করেন, কিন্তু সায়েন্সে বিশ্বাস করার মানে এই নয় যে তিনি আধ্যাত্মিক যে ধ্যান ধারণাগুলো রয়েছে সেইগুলোকে তিনি নাকচ করেছেন, বা তিনি ভগবানকে বিশ্বাস করেন না, বা তিনি প্রেয়ারের যে মর্যাদা, প্রেয়ারের যে গুরুত্ব সেইটার উপর তার কোনো বিশ্বাস নেই। ইনি এমন একজন ব্যক্তি যিনি একদিকে সায়েন্সকে ধরে রেখেছেন তো অপরদিকে স্পিরিচুয়ালিটিকে ধরে রেখেছেন। তিনি সায়েন্স এবং স্পিরিচুয়ালিটিকে এমনভাবে নিজের জীবনে তুলে ধরেছেন যেন সায়েন্স এবং স্পিরিচুয়ালিটি হচ্ছে টু পার্টস অর টু সাইডস অফ আ সেম কয়েন। একই কয়েনেরই দুটি পার্ট, একদিকে সায়েন্স একদিকে স্পিরিচুয়ালিটি। আমরা যে মনে করতাম একজন ব্যক্তি যদি সায়েন্টিফিক হয় তাহলে সে স্পিরিচুয়াল হবে না, আর একজন ব্যক্তি যদি স্পিরিচুয়াল হয় তাহলে সে সায়েন্টিফিক হবে না, কিন্তু এনার জীবন কাহিনী পড়ে আমরা জানতে পারলাম যে একজন ব্যক্তি সায়েন্টিফিকও হতে পারে, আবার সায়েন্টিফিক হওয়ার সাথে সাথে স্পিরিচুয়ালও হতে পারে, আবার রিলিজিয়াসও হতে পারে। এপিজে আব্দুল কালাম ইজ সাচ আ পার্সোনালিটি হু নিডস নো ইন্ট্রোডাকশন। তোমরা যদি এপিজে আব্দুল কালামের লাইফ নিয়ে ইন্টারেস্টেড হও, তোমরা যদি তার জীবনটাকে জানতে চাও, তাহলে আমি একটা ভিডিও রেকমেন্ড করব, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওটা তুমি দেখবে, এপিজে আব্দুল কালামস লাইফ বাই গুলজার। সেই ভিডিওর চেয়ে আর কোনো বেটার ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল নেই যেখান থেকে তুমি এপিজে আব্দুল কালামের লাইফটা নিয়ে জানতে পারবে। সেখানে খুব ডিটেলসে তার শৈশব থেকে শুরু করে বার্ধক্য অবধি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তিনি বলেছেন। এবং গুলজার তার বলার যে স্টাইল, তিনি যেরকমভাবে ন্যারেট করেছেন গল্পটা, তার চেয়ে বেটার তুমি ইউটিউবে আর কোনো ভিডিও পাবে না, তুমি যদি ইন্টারেস্টেড হও এপিজে আব্দুল কালামের জীবন নিয়ে জানতে। আমরা এই ভিডিওতে সেইটুকুই আলোচনা করব তার জীবন নিয়ে, যেইটুকু আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট বা পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। তার বাইরে আমরা অন্য কোনো বিষয়ে আলোচনা করব না। এপিজে আব্দুল কালাম আমাদের সবার কাছে একজন ইন্সপিরেশন। যদি সম্ভব হয় তার লেখা দুটো বই তোমরা অবশ্যই পড়ো। এক হচ্ছে তার অটোবায়োগ্রাফি, যেটা নিয়ে পরে কথা বলা হবে, উইংস অফ ফায়ার। আরেকটা হচ্ছে ইগনাইটেড মাইন্ডস। এই দুটো বইয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যদি পারো কোনো সময় এই দুটো বই পড়ে দেখো। এক হচ্ছে উইংস অফ ফায়ার, অটোবায়োগ্রাফি, আরেকটা বই হচ্ছে ইগনাইটেড মাইন্ডস। এই দুটো বই ছবিও আমি কোথাও দিয়ে দেবো, তোমরা যদি পারো এই দুটো বই পড়ো। এপিজে আব্দুল কালামকে নিয়ে বলতে গেলে তার যে কোটগুলো রয়েছে, ব্যক্তিগতভাবে আমার দুটো কোট খুবই ভালো লাগে। প্রথম কোটটা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু সাইন লাইক আ সান, ফার্স্ট বার্ন লাইক আ সান। তুমি যদি সূর্যের মতো দীপ্তিয়মান হতে চাও, প্রথমে সূর্যের মতো পুড়তে শেখো। কারণ ব্যাপারটা হচ্ছে, আমাদেরকে যেই সমস্ত মানুষ বা জিনিস সমাজে আলো দেয়, তারা কিন্তু নিজেরা পুড়ে তবেই আলো দিতে পারে, নিজেরা পরিশ্রম করে। এখানে পোড়া মানে হচ্ছে সেই এফার্ট, সেই হার্ডওয়ার্ক। পোড়া মানে আগুনে পোড়ার কথা বলছেন না। তুমি যদি সূর্যের মতো আলো দিতে চাও, প্রথমে সূর্যের মতো পুড়তে হবে। আমাদের সমাজে যারা আলো দেয় বা যেটা আলো দেয়, যেমন প্রদীপ হলো, মোমবাতি হলো, কয়লা হলো, তারা আলো দেয় নিজেরা পুড়ে। নিজে না পুড়ে সমাজে আলো দেওয়া যায় না। বা কোনো ব্যক্তি হলো যারা সমাজের জন্য ভালো কাজ করছেন, তারা নিজেরা পুড়েছেন তাদের প্রফেশনে, তারপরে তারা সেই আলোটা দিতে পারছে। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু সাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। এবং দ্বিতীয় কোট যেটা আমার খুব পছন্দের, সেটা আমি পুরো কোটটা তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। তার যে মূল ব্যাপারটা তিনি যেটা বলতে চাইছেন সেটা হলো, ডোন্ট ট্রাই টু বিকাম হ্যান্ডসাম, গিভ ইউর হ্যান্ড টু সাম। আমরা অনেক রকম ক্রিম অ্যাপ্লাই করি, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, পন্ডস হোয়াইট বিউটি, আরও বিভিন্ন রকম ক্রিম আছে। তোমরা যদি আরও এক্সট্রা কিছু জানো লিখে কমেন্টে আমাকে জানাও, যাতে আমি আরও ক্রিমের নাম জানতে পারি। আমরা অনেক ক্রিম অ্যাপ্লাই করি হ্যান্ডসাম হওয়ার জন্য, যাতে একটু ভালো দেখানো যায়। আমরা যখন টেক্সটটা পড়বো, আব্দুল কালাম নিজে বলেছেন যে তিনি দেখতে খুব একটা অসাধারণ কিছু নয়, তিনি সাধারণ দেখতে। তিনি বলছেন, তুমি যদি হ্যান্ডসাম হতে চাও, হেল্প পিপল। তুমি যদি মানুষকে সাহায্য করতে পারো, তুমি অলরেডি হ্যান্ডসাম। তার জন্য কোনো ক্রিম লাগাতে হবে না, অন্য কিছু অ্যাপ্লাই করতে হবে না, কোনো হোয়াইট বিউটি লাগবে না। ইফ ইউ ক্যান হেল্প সামওয়ান, ইউ আর অলরেডি হ্যান্ডসাম। সেজন্য তিনি বলছেন, ডোন্ট ট্রাই টু বিকাম হ্যান্ডসাম। হ্যান্ডসাম হওয়ার চেষ্টা করো না, গিভ ইউর হ্যান্ড টু সাম। যদি কারো সাহায্যের প্রয়োজন, ইফ ইউ ক্যান হেল্প দেম, দেন ইউ আর অলরেডি হ্যান্ডসাম। আমরা যদি ডক্টর এপিজে আব্দুল কালামের লাইফ স্প্যান দেখি, তাহলে ওনার লাইফ স্প্যান হচ্ছে 1931 টু 2050। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1931 এবং মারা যান 2015। এপিজে আব্দুল কালাম নিয়ে আমাদের যে সমস্ত পয়েন্টগুলো জানতে হবে সেগুলো হচ্ছে, আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম, popularly known as Dr. APJ Abdul Kalam, was an Indian scientist
and the 11th President of India from 2002 to 2007. এপিজে আব্দুল কালাম, যেই নামে আমরা ওনাকে চিনি, তার পুরো নাম হচ্ছে আবুল পাকির জৈনুলাবদিন আব্দুল কালাম। তিনি একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট এবং তিনি ছিলেন 11তম প্রেসিডেন্ট, ইন্ডিয়ার 11তম প্রেসিডেন্ট তিনি ছিলেন, এবং সালটা ছিল 2002 থেকে 2007। এই জায়গাটায় তোমাদের এমসিকিউ পড়তে পারে যে তিনি কততম প্রেসিডেন্ট ছিলেন। 11তম প্রেসিডেন্ট ছিলেন কত সাল থেকে কত সাল অবধি? 2002 থেকে 2007 অবধি তিনি প্রেসিডেন্ট ছিলেন। ওকে, নেক্সট পয়েন্ট যেটা আমাদের জানা উচিত যে হি ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ওনাকে সবাই একটা নামে চেনে, যেটা হচ্ছে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। আমরা যদি লিটারারি দিক থেকে দেখি তাহলে হি ইজ মেনলি ফেমাস ফর হিজ অটোবায়োগ্রাফি, এবং তার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে উইংস অফ ফায়ার। তিনি মেনলি ফেমাস তার অটোবায়োগ্রাফির জন্য। তার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে উইংস অফ ফায়ার। এটা প্রকাশিত হয় ইন দ্য ইয়ার 1999। এই উইংস অফ ফায়ার বইটি তোমরা যদি ইংলিশ ভার্সন পড়তে পারো দেন মাচ বেটার। যদি তুমি এর বাংলা ট্রান্সলেশনটাও পড়ো, যেটা ফ্লিপকার্ট বা অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে তোমরা ওই বইটাও পড়তে পারো। কিন্তু লাইফে একবার হলো এইটা অবশ্যই পড়বে। এটা থেকে তুমি যেটা শিখবে, সেই মানুষটাকে নিয়ে যেটা জানবে, সেটা কিন্তু তোমার গোটা জীবনে কাজে লাগবে। আর তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো বইটা, তাহলে বইটায় একজন কো রাইটার রয়েছেন বা কো অথার রয়েছেন, যার নাম হচ্ছে অরুণ তিওয়ারি। এইখানে এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি বলতে আত্মজীবনী, এবং এই আত্মজীবনীতে ওনার একজন কো অথার ছিলেন, আরেকজন রাইটার যিনি তাকে লিখতে সাহায্য করেছিলেন, তার নাম হচ্ছে অরুণ তিওয়ারি। এপিজে আব্দুল কালাম ওয়াজ অনার্ড পদ্মভূষণ ইন দ্য ইয়ার 1981, পদ্ম বিভূষণ in the year 1990 and Bharat Ratna in 1997. এপিজে আব্দুল কালামকে সম্মানিত করা হয় প্রথমত পদ্মভূষণ অ্যাওয়ার্ড দিয়ে, যেটা তিনি পান ইন 1981 1981-তে, পদ্মবিভূষণ 1990 এবং ভারত রত্না ইন 1997। হোয়াট ইজ দ্য সোর্স অফ স্ট্রং রুটস? তোমাদের সিলেবাসে স্ট্রং রুটস বলে যে টেক্সটটা রয়েছে, সেটা সোর্স কোথা থেকে? তোমরা অনেকেই জানো যে স্ট্রং রুটসের সোর্স হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে। উইংস অফ ফায়ারের প্রথম চ্যাপ্টারটি হচ্ছে স্ট্রং রুটস, কিন্তু স্ট্রং রুটস বলে উইংস অফ ফায়ারে কোনো চ্যাপ্টার নেই। প্রথমত উইংস অফ ফায়ারকে যেই কটা ভাগে ভাগ করা হয়েছে, সেই বইটা তুমি যদি উইংস অফ ফায়ার বইটা তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তুমি দেখতে পারবে যে উইংস অফ ফায়ারকে কটা সেকশনে ভাগ করা হয়েছে। এখানে দেখো যে প্রথম একটা সেকশন রয়েছে, যে সেকশনটা হচ্ছে ওরিয়েন্টেশন। সেই ওরিয়েন্টেশনের যে প্রথম চ্যাপ্টার, তারই অংশ হচ্ছে স্ট্রং রুটস। সেই স্ট্রং রুটস এটা নামকরণ করানো হয়েছে যেহেতু তোমাদের সিলেবাসে রয়েছে বলে। তিনি তার চ্যাপ্টারের এরকমভাবে কোনো নামকরণ করেননি যে তার প্রথম চ্যাপ্টার হচ্ছে স্ট্রং রুটস। তার যে প্রথম যে চ্যাপ্টার ওরিয়েন্টেশন, তার মধ্যে অনেকগুলো ছোট ছোট চ্যাপ্টার রয়েছে, সাব চ্যাপ্টার রয়েছে, যার প্রথমটার কিছুগুলো পাতা হচ্ছে তোমাদের টেক্সট, সেটাও পুরোটা নয়, প্রথম 2-3টে পাতা তোমাদের টেক্সটে দেওয়া রয়েছে, যেটা নাম দেওয়া হয়েছে স্ট্রং রুটস। তাহলে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য সোর্স অফ স্ট্রং রুটস, স্ট্রং রুটস কোথা থেকে এসছে? না, স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, তার ওরিয়েন্টেশন বলে যে চ্যাপ্টারটা রয়েছে, তার প্রথম যে সাব চ্যাপ্টার, সেখানের থেকে অংশ কিছুটা তোলা হয়েছে, আর সেইটার নাম দেওয়া হয়েছে স্ট্রং রুটস। এরপর স্ট্রং রুটস কেন নাম দেওয়া হলো সেটা আমরা পরের সেকশনে আলোচনা করব, যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে একটা টেক্সটের যখন টাইটেল চুজ করা হয়, তখন দুটো জিনিস মাথায় রাখা হয়। হয় সেই টেক্সটের মেন ক্যারেক্টার, তার উপর টাইটেল দেওয়া হয়, না হলে সেই টেক্সটের যে মেন থিম, তার উপর ডিপেন্ড করে টাইটেল দেওয়া হয়। তোমরা উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ পড়েছো, সেখানে ম্যাকবেথ যে টাইটেলটা দেওয়া হয়েছে, কারণ সেই গল্পের সেন্ট্রাল ক্যারেক্টার ছিলেন ম্যাকবেথ, তার নাম অনুসারে সেটা দেওয়া হয়েছে। বা তোমরা অথেলো পড়েছো, সেখানেও অথেলো ছিল প্রধান চরিত্র। আবার অনেক ক্ষেত্রে তোমরা কি পড়েছো না, থিমের ওপর ডিপেন্ড করে দেওয়া হয়েছে। যেমন জেমস ইন যে রাইডার্স টু দ্য সি তোমরা পড়বে, সেই যে টাইটেলটা দেওয়া হয়েছে সেটা কিন্তু কোনো ক্যারেক্টারের ওপর ডিপেন্ড করে দেওয়া হয়নি, সেটা থিমের ওপর ডিপেন্ড করে দেওয়া রয়েছে। তাহলে তুমি যখনই দেখবে একটা টাইটেল, তোমার কাছে দুটো অপশন রয়েছে, হয় সেটা ক্যারেক্টার থেকে এসেছে, না হলে সেটা মেন থিম থেকে এসেছে। আর অনেক সময় টাইটেলটা কি করে না, আমাদেরকে কিছু হিন্ট দেয়। কিসের হিন্ট? না, এই যে গল্পটা, এই যে টেক্সটটা আমরা পড়তে চলেছি, সেটার মূল বিষয়বস্তু কি। ঠিক একই রকমভাবে এই যে টেক্সট রয়েছে স্ট্রং রুটস, এটা যে নামকরণ করা হয়েছে স্ট্রং রুটস, এরও কিন্তু তাৎপর্য রয়েছে। কেন স্ট্রং রুটস? আচ্ছা, রুটস আমরা কোথায় পাই? নট দ্য ব্যাটসম্যান, ওকে, ইংল্যান্ডের ব্যাটসম্যান রুটের কথা বলছি না। রুট মানে হচ্ছে শিকড়। এই যে শিকড়, সেটা আমরা একটা গাছে পাই। ওকে, এই যদি তুমি টাইটেলটা পড়ো স্ট্রং রুট, সেটা বুঝতে পারবে যে এইখানে একটা গাছ ঠিক যেরকম ভাবে তার রুটস দ্বারা, তার শিকড় দ্বারা সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে,
যদি একটা গাছের শিকড় আলগা হয় তাহলে গাছটা পড়ে যাবে, কোনো আইলা আসবে, কোনো ফণি আসবে, কোনো তিতলি আসবে এবং গাছটাকে নিয়ে চলে যাবে। কিন্তু একটা গাছের যদি রুট স্ট্রং হয় তাহলে গাছটা সোজাসুজিভাবে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকবে। এপিজে আব্দুল কালাম স্ট্রং রুটস এইখানে তিনি জানিয়েছেন যে এখানে রুটস বলতে আর কিছুই নয়, তিনি তার বাবা মা এবং সোসাইটি থেকে যেই শিক্ষা পেয়েছেন, তার রিলিজিয়ান থেকে যে শিক্ষা পেয়েছেন, সেই সমস্ত কিছু তার রুটস হিসেবে কাজ করছে। এই টাইটেলটা আমরা যদি দেখি স্ট্রং রুটস, আমরা বুঝতে পারবো যে এইখানে এপিজে আব্দুল কালাম তার আর্লি লাইফ নিয়ে কথা বলছেন, তার হার্ডশিপ নিয়ে কথা বলছেন, তিনি লাইফে যে সমস্ত কঠিন পরিস্থিতিতে এসেছেন, তিনি কমিউনাল হারমোনি নিয়ে কথা বলছেন। আমরা এখন বিভিন্ন সময় শুনতে পাই দুটো ধর্ম, দুটো জাতির মধ্যে ভেদাভেদ চলছে, লড়াই চলছে। তিনি সেই ছবিটাকে তুলে ধরেননি, তিনি একটা কমিউনাল হারমোনির ছবি তুলে ধরেছেন তার লেখার মধ্যে, এবং তার সাথে তিনি তুলে ধরেছেন হিজ স্ট্রং বন্ড উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সাথে তার বন্ডটা কতটা স্ট্রং, এবং সেই সব কিছু তাকে সাহায্য করেছে একটা সাকসেসফুল লাইফকে লিড করতে। তুমি যদি লাইফে সাকসেসফুল হতে চাও তাহলে তোমার রুটস বা ফাউন্ডেশন সেটা কিন্তু স্ট্রং হওয়া উচিত। তিনি তার বাবার কাছ থেকে কি শিখেছেন, তিনি তার মায়ের কাছ থেকে কি শিখেছেন, এই সমস্ত কিছু তার রুটস হিসেবে কাজ করেছে। তার বাবার যে নেচার, তার বাবার যে লাইফস্টাইল, সেখান থেকে তিনি শিখেছেন হাউ টু লিভ সিম্পলি, হাউ টু লিভ হাম্বলি অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম অল সর্টস অফ লাক্সারিজ। কিভাবে নম্র ভদ্রভাবে বাঁচা যায় এবং লাইফে যে লাক্সারিগুলো রয়েছে সেগুলো কিভাবে অ্যাভয়েড করা যায়। না, এখানে লাক্সারি এবং নিড দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। নিড মানে হচ্ছে প্রয়োজন, আর লাক্সারি মানে, লাক্সারি কোনটা এবং নিড কোনটা। ধরো তুমি কোথাও টিউশন পড়ো, তোমার বাড়ি থেকে টিউশনের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তোমার বাড়ির থেকে টিউশন যাওয়ার জন্য তোমার একটা সাইকেল বা বাইক প্রয়োজন। তোমার সাইকেল প্রয়োজন, সেটা হচ্ছে নিড, কিন্তু সাইকেলটা অমুক ব্র্যান্ডের হতে হবে। তোমার বাইক প্রয়োজন, সেটা নিড, কিন্তু বাইকটা ডিউক হতে হবে বা রয়্যাল এনফিল্ড হতে হবে, সেটা হচ্ছে লাক্সারি। তাহলে নিড এবং লাক্সারি এই দুটোর মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে। না, নিডে কোনো রকম কম্প্রোমাইজ তিনি করেননি। জয়নুল আবদিন আব্দুল কালামের বাবা তার বেসিক যে নিডগুলো ছিল সেই নিডে কোনো রকম কম্প্রোমাইজ করেনি। যেমন এডুকেশন একটা নিড, ফুড একটা নিড, মেডিসিন একটা নিড, এইখানে কম্প্রোমাইজ হয়নি, কিন্তু লাক্সারি থেকে বহু দূরে থাকতে। এবং তার মায়ের যে নেচার, গিভিং নেচার, সেখান থেকে তিনি শিখেছেন দ্য ট্রু মিনিং অফ জেনারোসিটি অ্যান্ড কম্প্যাশন। সমবেদনা কি, দয়ালু কি, কারণ তার মা বাইরের অনেক মানুষকে খাবার খাওয়াতেন। তাহলে তার মায়ের কাছ থেকে যে শিক্ষা তিনি পেয়েছেন, তার বাবার কাছ থেকে শিক্ষা যিনি পেয়েছেন, সেইগুলো স্ট্রং রুটস হিসেবে কাজ করেছে, এবং এই রুটসের দ্বারাই তিনি কিন্তু একটা সাকসেসফুল লাইফকে তৈরি করতে পেরেছেন। তাই তিনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড আ সাকসেসফুল লাইফ দেন ইউ শুড হ্যাভ আ স্ট্রং ফাউন্ডেশন। তোমার যদি ফাউন্ডেশন নড়বড়ে হয়, তোমার যদি রুটস নড়বড়ে হয়, তাহলে সাকসেসফুল লাইফ লিড করা অসম্ভব। কিন্তু তোমার যদি ফাউন্ডেশন স্ট্রং হয়, ইউ ক্যান অলওয়েজ অ্যাচিভ সামথিং গ্রেট ইন লাইফ। সেই জন্য আমরা বলতে পারি দিস টাইটেল ইজ অ্যাপ্ট অর দিস টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এই টাইটেলটা যথাযথ। স্ট্রং রুটস বলতে তিনি যেটা তুলে ধরতে চেয়েছেন সেটা কিন্তু তার লেখার মধ্যে ফুটে উঠেছে। নেক্সট পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্যারেক্টার্স। এই স্ট্রং রুটস টেক্সটের মধ্যে কতগুলি চরিত্র রয়েছে। মনে রাখবে, স্ট্রং রুটসের মধ্যে টোটাল 4টি চরিত্র রয়েছে। প্রথম এপিজে আব্দুল কালাম, কারণ স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ারের একটা অংশ, তাহলে অবভিয়াসলি প্রথম চরিত্র এপিজে আব্দুল কালাম, তার লাইফ নিয়ে আমরা জানবো। দ্বিতীয় ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে জয়নুল আবদিন। জয়নুল আবদিনকে না, জয়নুল আবদিন হলেন এপিজে আব্দুল কালামের বাবা। জয়নুল আবদিন, তার লাইফটা খুব ইন্টারেস্টিং। তিনি ফর্মাল এডুকেশন পাননি, কিন্তু তিনি ফর্মাল এডুকেশন না পেয়েও যথেষ্ট বুদ্ধিমান। তার মধ্যে কি রয়েছে সেটা আমরা টেক্সট পড়লে বুঝতে পারবো। তাহলে প্রথম ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছেন এপিজে আব্দুল কালাম, দ্বিতীয় এপিজে আব্দুল কালামস ফাদার জয়নুল আবদিন, তৃতীয় ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে আসি আম্মা। এই আসি আম্মা হচ্ছেন জয়নুল আবদিনের ওয়াইফ বা এপিজে আব্দুল কালামের মা। এই আসি আম্মা তিনি প্রত্যেক দিন অনেক আউটসাইডার্সদেরকে খাবার খাওয়াতেন, আর এই আউটসাইডার্সদেরকে যে খাবার খাওয়াতেন তিনি, সেইখান থেকে এপিজে আব্দুল কালাম শিখেছেন জেনারোসিটি মানে কি বা কম্প্যাশন মানে কি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, চতুর্থ ক্যারেক্টার হচ্ছে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। এই পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ইনি হলেন হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। রামেশ্বরমে একটা শিভা টেম্পল রয়েছে, যেটার জন্য রামেশ্বরম ফেমাস পিলগ্রিমসদের কাছে। যারা তীর্থযাত্রী তাদের কাছে রামেশ্বরম ফেমাস ওই শিভা টেম্পলের জন্য। সেইখানের যে প্রধান পুরোহিত, ওনার নাম হচ্ছে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। তিনি আবার এপিজে আব্দুল কালামের যিনি বাবা জয়নুল আবদিন, তার খুবই ঘনিষ্ঠ বন্ধু, তার খুবই ক্লোজ ফ্রেন্ড। একদিকে জয়নুল আবদিন, একদিকে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, একজন হিন্দু একজন মুসলিম, কিন্তু দুজন একে অপরের সাথে স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে ডিসকাস করে। তারা একে অপরের ধর্মকে সম্মান করে, একে অপরকে কাটে না, একে অপরকে মারে না। এই কমিউনাল হারমোনির যে ছবি সেটা কিন্তু আমরা এই স্ট্রং রুটস টেক্সটের মধ্যে খুঁজে পাই।
নাও ইউ আর রেডি টু রিড দ্য টেক্সট। তোমরা বইটি খুলে রাখো তোমাদের কাছে, যদি কোনো ওয়ার্ড নোটস প্রয়োজন হয় বা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে হয় তাহলে সেটা লিখে নিতে পারো। আই ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট। আই ওয়াজ বর্ন, এখানে আই বলতে বোঝানো হচ্ছে এপিজে আব্দুল কালাম। এটা তার অটোবায়োগ্রাফির একটা পার্ট এবং ফার্স্ট পার্সনে লেখা। I was born into a middle class তামিল ফ্যামিলি। এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন একটি মধ্যবিত্ত তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, এখানে আইল্যান্ড মানে হচ্ছে আইল বা দ্বীপ। রামেশ্বরম বলে একটি শহর ছিল, সেই শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট, এখানে আর্স্টওয়াইল কথাটা ইম্পর্টেন্ট। আর্স্টওয়াইল মানে হচ্ছে ফরমার বা প্রিভিয়াস, বা আমরা বলতে পারি পূর্বতন মাদ্রাজ স্টেট। ব্রিটিশ অধীনে এপিজে আব্দুল কালাম যে রামেশ্বরম শহরে জন্মগ্রহণ করেছিলেন সেই শহরটা মাদ্রাজ স্টেটের অন্তর্গত। এই মাদ্রাজ স্টেটের এখন নাম হচ্ছে তামিলনাড়ু। এখন যেটা তামিলনাড়ু সেটাই পূর্বতন মাদ্রাজ স্টেট। ইন দ্য ইয়ার 1969 14th of January, 1969 সালে 14ই জানুয়ারি মাদ্রাজ স্টেটের নামটাকে চেঞ্জ করে তামিলনাড়ু রাখা হয়। মনে রাখবে মাদ্রাজ এবং মাদ্রাজ স্টেট দুটো কিন্তু আলাদা। মাদ্রাজ স্টেট 1969 সালে তামিলনাড়ু হয়, আর মাদ্রাজ যেটা এখন নাম হচ্ছে চেন্নাই সেটা চেঞ্জ হয় 1996 সালে। তাহলে এপিজে আব্দুল কালাম রামেশ্বরম বলে একটি শহরে জন্মগ্রহণ করেছিলেন, সেটা পূর্বতন মাদ্রাজ স্টেটে অবস্থিত, এবং তিনি একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পরের লাইনে তিনি বলছেন মাই ফাদার জয়নুল আবদিন। তাহলে এপিজে আব্দুল কালাম ওনার বাবার নাম হচ্ছে জয়নুল আবদিন। এখান থেকে এমসিকিউ পড়তে পারে যে হোয়াট ইজ দ্য নেম অফ এপিজে আব্দুল কালামস ফাদার। তাহলে এপিজে আব্দুল কালামের বাবার নাম হচ্ছে জয়নুল আবদিন। হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। এপিজে আব্দুল কালামের যিনি বাবা জয়নুল আবদিন, ওনার দুটো ডিসঅ্যাডভান্টেজ ছিল বা দুটো ডিফিকাল্টি ছিল। এক, তার কাছে ফর্মাল এডুকেশন ছিল না। এখানে ফর্মাল এডুকেশন মানে হচ্ছে যেই শিক্ষাটা আমরা স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাই সেইটাকে বলা হচ্ছে এখানে ফর্মাল এডুকেশন বা প্রথাগত বিদ্যা। যেই বিদ্যাটা আমরা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট সেইখান থেকে আমরা পাই। আর কি ছিল না? মাচ ওয়েলথ, টাকা পয়সা ছিল না বা সম্পত্তি ছিল না। তাহলে এপিজে আব্দুল কালামের বাবা জয়নুল আবদিন, ওনার না ছিল প্রথাগত বিদ্যে, না ছিল টাকা পয়সা। লাইনটা পড়ো, নেক্সট কি বলছে? ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই কঠিন পরিস্থিতিগুলো, এই কাঠিন্যগুলো থাকা সত্ত্বেও, ডেসপাইট মানে হচ্ছে ইন স্পাইট অফ, আর ডিসঅ্যাডভান্টেজেস মানে হচ্ছে ডিফিকাল্টিস। এই কাঠিন্যগুলো থাকা সত্ত্বেও ওনার কি ছিল? হি পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। ওনার কাছে হি পজেস মানে হচ্ছে ওন। তিনি কিসের অধিকারী ছিলেন? তিনি ছিলেন, এক হচ্ছে ইননেট উইজডম মানে হচ্ছে ইনবর্ন উইজডম, জন্মগত যে উইজডম। আচ্ছা, নলেজ এবং উইজডম এই দুটোর মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। নলেজ মানে হচ্ছে একটা বই পড়ে আমরা যে জ্ঞান পাই সেটা হচ্ছে নলেজ, বিদ্যে। আর উইজডম মানে হচ্ছে দ্য নলেজ অফ অ্যাপ্লাইং নলেজ, নলেজকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তুমি যে বই পড়ে যে নলেজগুলো পাচ্ছ, যে বুকিস নলেজ পাচ্ছ, সেগুলোকে রিয়েল লাইফে অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা হচ্ছে উইজডম। তাহলে এপিজে আব্দুল কালামের বাবা জয়নুল আবদিন, ওনার দুটো ডিসঅ্যাডভান্টেজ ছিল। এক ছিল তার ফর্মাল এডুকেশন ছিল না, আর দ্বিতীয় হচ্ছে তার কাছে টাকা পয়সা বা সম্পত্তি ছিল না। কিন্তু কি ছিল? ইননেট উইজডম, একটা জন্মগত উইজডম, অ্যান্ড জেনারোসিটি অফ স্পিরিট। তিনি ছিলেন একজন মহান ব্যক্তি, তার মধ্যে গ্রেটনেস ছিল, তার মধ্যে দয়ালু ছিল, দয়ালু ভাব ছিল, তিনি স্পিরিচুয়ালি খুব এডুকেটেড ছিলেন। তাহলে আমরা যদি দেখি এখন অবধি আমরা যেটা পড়লাম যে এপিজে আব্দুল কালাম প্রথম লাইনে ওনার জন্ম নিয়ে বলছেন, দ্বিতীয় লাইনে উনি ওনার বাবাকে নিয়ে বলছেন, তৃতীয় লাইনে তিনি বলছেন হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। হি হ্যাড, এখানে হি বলতে হচ্ছে জয়নুল আবদিন, আব্দুল কালামের বাবা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, এখানে আইডিয়াল হেল্পমেট মানে হচ্ছে পারফেক্ট কম্পেনিয়ন। এপিজে আব্দুল কালামের বাবা জয়নুল আবদিন তার একদম আইডিয়াল জীবনসঙ্গী, আদর্শ জীবনসঙ্গী ছিলেন এপিজে আব্দুল কালামের মা আশিয়াম্মা। তাহলে এইখানে এপিজে আব্দুল কালামের বাবা জয়নুল আবদিন ওনার সাথে কানেক্ট করলেন, তিনি তার মায়ের নামটাও রিভিল করলেন, তার মায়ের নাম হচ্ছে আশিয়াম্মা। কি সুন্দরভাবে তিনি প্লটটাকে সাজিয়েছেন, কি সুন্দরভাবে লিখেছেন। প্রথম লাইনে তিনি লিখছেন তার জন্ম নিয়ে, দ্বিতীয় লাইনে তিনি তার বাবার কথা লিখছেন, তৃতীয় লাইনে তার বাবার সাথে মায়ের যে সম্পর্ক কিরকম ছিল সেটা নিয়ে বলছেন, আর চতুর্থ লাইনে তিনি কার কথা বলছেন? তার মায়ের কথা বলছেন। দেখো, I do not recall the exact number of people she fed every day. I do not recall, এখানে I বলতে হচ্ছে এপিজে আব্দুল কালাম, রিকল মানে হচ্ছে রিমেম্বার। এপিজে আব্দুল কালামের মনে নেই যে প্রত্যেক দিন আশিয়াম্মা কতজন মানুষকে খাবার খাওয়াতেন। এপিজে আব্দুল কালামের মনে নেই প্রত্যেক দিন আশিয়াম্মা কতজন মানুষকে খাবার খাওয়াতেন,
বাট আই এম কোয়াইট সার্টেন, এখানে সার্টেন মানে হচ্ছে শিওর, কিন্তু তিনি এই বিষয়ে নিশ্চিত যে ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু তিনি এই বিষয়ে নিশ্চিত যে তার পরিবারের মোট যতজন সদস্য ছিল তার চেয়ে বেশি আউটসাইডার বা বাইরের লোক খাবার খেতেন আশি আম্মার কাছে। তাহলে তোমাদের পরিবারে যদি সদস্য সংখ্যা 10 হয় তাহলে তো বাইরের লোক 20। তাহলে তার এটা মনে আছে যে তার মা বাইরের লোককে বেশি খাওয়াতেন, কিন্তু তার ফ্যামিলির যে মোট সদস্য তার চেয়ে বাইরের লোকই বেশি খেত। তাহলে প্রথম প্যারাগ্রাফটায় আমরা যদি সাম আপ করি তাহলে আমরা কি দেখবো না, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। পূর্বতন মাদ্রাস স্টেটে রামেশ্বরম শহরে একটা মধ্যবিত্ত তামিল পরিবারে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম হচ্ছে জৈনুল আবদিন। তার কাছে কি ছিল না, না দুটো জিনিস, দুটো ডিসঅ্যাডভান্টেজ ছিল বা দুটো ডিফিকাল্টি ছিল। এক ছিল না ফর্মাল এডুকেশন, আর দ্বিতীয় ছিল না ওয়েলথ। কিন্তু এইগুলো না থাকা সত্ত্বেও ওনার কাছে কি ছিল, ইননেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট। জৈনুল আবদিন একজন আদর্শ জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছেন আশি আম্মার মধ্যে। তাহলে এপিজে আব্দুল কালামের বাবার নাম হচ্ছে জৈনুল আবদিন, মায়ের নাম হচ্ছে আশি আম্মা। এপিজে আব্দুল কালাম বলেন তার মনে নেই আশি আম্মা প্রত্যেক দিন কতজন মানুষকে খাবার খাওয়াতেন, কিন্তু এই ব্যাপারে তিনি নিশ্চিত যে আশি আম্মা যেই মানুষগুলোকে খাবার খাওয়াতেন সেখানে তার বাড়ির লোকের চেয়ে বাইরের লোকের পরিমাণ বেশি ছিল। সেকেন্ড প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এখানে মাই প্যারেন্টস বলতে বোঝানো হচ্ছে জৈনুল আবদিন অ্যান্ড আশি আম্মা, প্যারেন্টস অফ ডক্টর এপিজে আব্দুল কালাম। দে ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, ওয়াইডলি রিগার্ডেড মানে হচ্ছে লার্জলি কনসিডার। তাকে, ওনাদেরকে রামেশ্বরমের মানুষজনরা কি হিসেবে মান্য করতেন, একজন আইডিয়াল কাপল হিসেবে বা আদর্শ দম্পতি হিসেবে। তাহলে এপিজে আব্দুল কালামের মা এবং বাবা তাদেরকে গণ্য করা হতো একজন আদর্শ দম্পতি হিসেবে। দ্বিতীয় লাইনে তিনি বলছেন মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। মাই মাদার্স মিনস আশি আম্মাস লিনেজ, লিনেজ মানে হচ্ছে এনসেস্ট্রি বা বংশ। আশি আম্মার বংশ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, এখানে ডিস্টিংগুইশড মানে হচ্ছে ফেমাস। আশি আম্মার বংশ ছিল অনেক বেশি বিখ্যাত, কার তুলনায়, তার বাবা জৈনুল আবদিনের বংশের তুলনায়। ওয়ান অফ হার ফোর পিয়ার্স, কারণ তার ফোর বিয়ার্সদের মধ্যে একজন। এখানে ফোর বিয়ার্স মানে হচ্ছে অ্যানসেস্টার্স বা পূর্বপুরুষ, মানে তোমার বাবা, দাদু, বড় বাবা এনারা হচ্ছে পূর্বপুরুষ, যাদেরকে বলা হয় অ্যানসেস্টার। আর অ্যানসেস্টার যদি আমরা অপোজিট দেখি, যেটা হচ্ছে বংশধর, তাকে বলা হয় ডিসেন্ডেন্ট। ডিসেন্ডেন্ট মানে হচ্ছে বংশধর, আর অ্যানসেস্টার মানে হচ্ছে পূর্বপুরুষ। তাহলে আশি আম্মার যে বংশ সেটা জৈনুল আবদিনের বংশের থেকে যথেষ্ট ফেমাস, যথেষ্ট বিখ্যাত। কেন? কারণ ওয়ান অফ হার ফোর বিয়ার্স হ্যাভিং বিন বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, তার যে পূর্বপুরুষ ছিলেন তাদের মধ্যে একজনকে ব্রিটিশরা বাহাদুর টাইটেলে সম্মানিত করেন, সেই জন্য তার বংশটা ফেমাস। তাহলে দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা পড়লাম যে জৈনুল আবদিন এবং আশি আম্মা এনাদেরকে গণ্য করা হয় একটি আদর্শ দম্পতি হিসেবে। আশি আম্মার বংশ জৈনুল আবদিনের বংশের চেয়ে ফেমাস কেন? কারণ আশি আম্মার পূর্বপুরুষদের মধ্যে একজন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর উপাধি পেয়েছিলেন। এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন পড়ে যে কি উপাধি পেয়েছিলেন, কাদের কাছ থেকে পেয়েছিলেন, কার বংশ ফেমাস, এই সমস্ত কিছু মনে রাখবে। তৃতীয় প্যারাগ্রাফে বলছেন আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। এপিজে আব্দুল কালাম একমাত্র সন্তান ছিলেন না, তারা 4 ভাই 1 বোন। তার মধ্যে সবচেয়ে ছোট ভাই হচ্ছেন এপিজে আব্দুল কালাম। তাহলে এপিজে আব্দুল কালাম তিনি বলছেন আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, অনেকজন সন্তানের মধ্যে আমি ছিলাম একজন। এ শর্ট বয়, এখানে শর্ট বয় বলতে তিনি তার হাইট নিয়ে বলছেন। উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, এবং দেখতেও ছিলেন আনডিস্টিংগুইশড মানে হচ্ছে অর্ডিনারি, সাধারণ দেখতে। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু তার বাবা মা উভয়ই ছিলেন লম্বা এবং সুদর্শন। এখানে হ্যান্ডসাম দুজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তুমি যদি দেখো লাইনটা ভালোভাবে পড়ো, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। আমরা সাধারণত মনে করি যে বিউটিফুল ওয়ার্ডটা হচ্ছে মেয়েদের প্রপার্টি আর হ্যান্ডসাম ওয়ার্ডটা হচ্ছে ছেলেদের প্রপার্টি, কিন্তু এখানে এপিজে আব্দুল কালাম তিনি প্যারেন্টস বোঝাচ্ছেন, মানে বাবা এবং মা উভয়কে বোঝাচ্ছেন। কোন ওয়ার্ডটা ব্যবহার করে? হ্যান্ডসাম। তাহলে হ্যান্ডসাম শুধুমাত্র ছেলেদের প্রপার্টি নয়, বা বিউটিফুল শুধুমাত্র মেয়েদের প্রপার্টি নয়। হ্যান্ডসাম এবং বিউটিফুল দুটোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, উভয় লিঙ্গের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে পড়লাম যে এপিজে আব্দুল কালাম তার বাবা মায়ের 5 জন সন্তানের মধ্যে একজন, এবং তিনি একজন শর্ট মানুষ, খুব একটা হাইট নয় ওনার, এবং দেখতেও সাধারণ, কিন্তু তার বাবা মা দুজনে লম্বা এবং সুদর্শন। তার পরের লাইনে তিনি কি বলছেন? উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ওনারা থাকতেন তাদের পৈতৃক বাড়িতে। এখানে অ্যানসেস্ট্রাল হাউস মানে হচ্ছে হাউস
মেড বাই দ্য অ্যানসেস্টার্স, যে হাউসটা পূর্বপুরুষরা তৈরি করেছেন, যে বাড়িটা পূর্বপুরুষরা তৈরি করেছেন, তারা কোথায় থাকতেন? তাদের পৈতৃক বাড়িতে থাকতেন। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা তৈরি হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়। 19 শতক মানে মনে রাখবে 1800 থেকে 1899, এইটা হচ্ছে 19th সেঞ্চুরি। অনেকে মনে 19th সেঞ্চুরি মানে হচ্ছে 1900 থেকে 1999, সেটা 20th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি মানে হচ্ছে 1800 থেকে 1899, এটা হচ্ছে 19th সেঞ্চুরি। তাহলে এপিজে আব্দুল কালাম ওনারা থাকতেন তাদের পৈতৃক ভিটেতে, যেই ভিটেটি তৈরি হয়েছিল, যেই বাড়িটি তৈরি হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, সেই বাড়িটা ছিল যথেষ্ট এক বড় এবং পাকা বাড়ি। এপিজে আব্দুল কালামের যে পৈতৃক বাড়ি ছিল সেটা ছিল যথেষ্ট বড় এবং পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এবং সেই বাড়িটা কি দিয়ে তৈরি? লাইমস্টোন দিয়ে তৈরি, চুন বা সুরকি জাতীয় একটা জিনিস, এবং ব্রিক ইট দিয়ে তৈরি। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, এবং সেই বাড়িটা কোথায় লোকেটেড? না রামেশ্বরমের মস্ক স্ট্রিট। এখানে মস্ক মানে হচ্ছে মসজিদ। তাহলে এখনো অবধি আমরা পেলাম যে এপিজে আব্দুল কালাম তার পৈতৃক বাড়িতে থাকতেন। সেই বাড়িটা কখন তৈরি হয়? ইন দ্য মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি। এবং সেই বাড়িটা কি দিয়ে তৈরি? লাইমস্টোন এবং ব্রিক দিয়ে, একটা বড় পাকা বাড়ি। আর সেই বাড়িটা কোথায় অবস্থিত? না মক স্ট্রিট, রামেশ্বরমে একটা রাস্তার নাম হচ্ছে মক স্ট্রিট, সেই মক স্ট্রিটে তার বাড়ি অবস্থিত। পরের লাইনে দেখো, মাই অস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। মাই অস্টার ফাদার, এখানে অস্টার মানে হচ্ছে স্ট্রিক্ট, যিনি হচ্ছেন খুবই স্ট্রিক্ট। জাইনুল আবদিন তিনি ছিলেন স্ট্রিক্ট, অস্টার। তিনি অ্যাভয়েড করতেন, কোনটা অ্যাভয়েড করতেন? অল ইনএসেনশিয়াল মানে হচ্ছে আননেসেসারি বা অপ্রয়োজনীয়। এপিজে আব্দুল কালামের বাবা জাইনুল আবদিন যেগুলো অপ্রয়োজনীয়, কমফোর্টস এবং লাক্সারিজ, সেই সমস্ত কিছুকে তিনি কি করতেন? না অ্যাভয়েড করার চেষ্টা করতেন। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, কিন্তু যেগুলো নেসেসিটিস ছিল, প্রয়োজনীয়তা ছিল, সেগুলো সবসময় কিন্তু প্রোভাইড করা হয়েছে। ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লথিং, খাবার, ওষুধপত্র এবং জামা কাপড়, এগুলো হচ্ছে মানুষের বেসিক নিড। সেই নিডের দিক থেকে তিনি কোনোদিনও কিন্তু কম্প্রোমাইজ করেননি, কিন্তু লাক্সারির দিক থেকে তিনি সবসময় চেষ্টা করেছেন লাক্সারিকে যাতে তিনি অ্যাভয়েড করতে পারেন, কমফোর্ট যাতে তিনি অ্যাভয়েড করতে পারেন। আর এটাই এপিজে আব্দুল কালামও শিখেছেন তার বাবার কাছ থেকে। এপিজে আব্দুল কালামও বেসিক নিডসগুলোর উপর কম্প্রোমাইজ করতেন না, কিন্তু যেগুলো কমফোর্টস, যেগুলো লাক্সারিজ, সেখানে কিন্তু তিনি সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতেন। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. সুতরাং আমি বলতে পারি যে আমার শৈশব ছিল যথেষ্ট নিরাপদ। কোন দিক থেকে নিরাপদ? এখানে সিকিউর মানে হচ্ছে সেফ। এক হচ্ছে ম্যাটেরিয়ালি, ইন টার্মস অফ ম্যাটেরিয়াল, অ্যান্ড ইমোশনালি, ইন টার্মস অফ ইমোশন। একটা ছোট বাচ্চা একটা যদি শৈশব সুন্দর না পায়, সে কিন্তু একটা সাকসেসফুল লাইফকে লিড করতে পারবে না। এপিজে আব্দুল কালাম বলছেন তিনি ম্যাটেরিয়ালি মানে ইন টার্মস অফ ম্যাটেরিয়াল, সম্পদের দিক থেকে, বিভিন্ন দরকারের দিক থেকে, নিডসের দিক থেকে, এবং ইমোশনালি ভালোবাসা, একটু সহানুভূতি, এই সমস্ত দিক থেকে তিনি কিন্তু একটা খুব ভালো সিকিওর নিরাপদ চাইল্ডহুড পেয়েছেন। নেক্সট প্যারাগ্রাফে এপিজে আব্দুল কালাম এবং তার মা আশিয়াম্মা, ওনাদের মধ্যে যে একটা স্পেশাল বন্ড সেটাকে তিনি তুলে ধরেছেন। সেইখানে বলা হচ্ছে, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। এপিজে আব্দুল কালাম সাধারণত ওনার মায়ের সাথে খাবার খেতেন রান্নাঘরের মাটিতে বা মেঝেতে বসে। তাদের রান্নাঘরের মাটিতে বা মেঝেতে বসে এপিজে আব্দুল কালাম সাধারণত তার মায়ের সাথে খাবার খেতেন। সি উড প্লেস আ ব্যানানা লিভ বিফোর মি। আশিয়াম্মা আব্দুল কালামের কাছে একটা কলা পাতা পেতে দিতেন, যেটা হচ্ছে তাদের ট্রেডিশনাল খাবার দেওয়ার যে নিয়ম, তারা ওই কলা পাতায় খাবার খেতে পছন্দ করে। এবং অন হুইচ সি দেন ল্যাডেলড রাইস, অ্যারোমেটিক সাম্বার, আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল অ্যান্ড আ ডলাপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। এবং সেই কলা পাতায় তিনি কী কী খাবার দিতেন মনে রাখবে, এটা লিস্ট করবে যে কী কী খাবার দিতেন। এটা কিন্তু ম্যাচ করতে দিতে পারে বা বিভিন্ন রকম কোশ্চেন দিতে পারে এখানে। তিনি প্রথমে দিতেন ল্যাডেল রাইস। এখানে ল্যাডেল মানে হচ্ছে ওই হাতা দিয়ে যে সার্ভ করা হয় সেটা বলা হচ্ছে ল্যাডেল। আর রাইস মানে তোমরা সবাই জানো ভাত। অ্যারোমেটিক সাম্বার, এই সাম্বার ব্যাপারটা তোমরা সবাই খেয়েছো, ধোসার সাথে দেওয়া হয় সাম্বার। এই সাম্বারটা বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা হয়। কিছুদিন আগে একটা রিলসও ভাইরাল হচ্ছিল বিভিন্ন রকম, সেখানে তোমরা শুনেছো ধোসা, ইডলি, সাম্বার, চাটনি। তাহলে সেই সাম্বার এখানে। তাহলে তিনি আশিয়াম্মা সেই কলা পাতার ওপর প্রথমে রাইস দিতেন, তারপর সাম্বার দিতেন, তার সাথে থাকতো এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, বিভিন্ন রকম তৈরি বাড়িতে তৈরি পিকল। পিকল মানে হচ্ছে আচার। বাড়িতে তৈরি বিভিন্ন রকম আচার থাকতো এবং তার সাথে থাকতো এ ডলাপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। ডলাপ মানে হচ্ছে সার্টেন অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্টে কোকোনাট চাটনি, যেটা হচ্ছে ফ্রেশ নারকেলের চাটনি।
তাহলে এই প্যারাগ্রাফে আমরা দেখলাম এপিজে আব্দুল কালাম সাধারণত তার মায়ের সাথে খেতে বসতেন রান্নাঘরের মাটিতে বসে। তার মা তার সামনে একটা কলাপাতা পেতে দিতেন এবং কলাপাতার মধ্যে 4টা জিনিস দিতেন। প্রথম হচ্ছে রাইস, দ্বিতীয় হচ্ছে অ্যারোমেটিক সাম্বার, তৃতীয় হচ্ছে ভ্যারাইটি অফ শাক হোমমেড পিকল এবং চতুর্থ হচ্ছে কোকোনাট চাটনি।